বাংলায় মুসলমানদের শাসনামল। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের সূত্রপাত করেন। অর্থাৎ দ্বিতীয় চৌহানের যুদ্ধে মুহাম্মদ ঘুরি 1192 সালে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের সূচনা করেন। তবে 1712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের প্রচলন করেন। মুসলিম শাসনকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে বাংলায়, অপরটি হচ্ছে তোমার দিল্লিতে। বাংলাদের মধ্যে রয়েছে সুলতানি আমল 1204 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত, স্বাধীন সুলতানি আমল 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সুলতানি আমলের মধ্যে রয়েছে আফগান আমল 1538 থেকে 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং মুঘল শাসন মূলত প্রতিষ্ঠিত হয় 1576 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং মুঘল শাসনের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তোমার সুবেদারি শাসন আর একটা হচ্ছে তোমার নবাবী শাসন। দিল্লিতে যে সালতানাত প্রতিষ্ঠিত হয়, দিল্লির সুলতানদের মধ্যে কয়েকটা ভাগ রয়েছে, তার মধ্যে দিল্লি সালতানাত 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, মুঘল শাসন 1526 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত, আফগান শাসন যেটি প্রতিষ্ঠিত হয় 1540 খ্রিস্টাব্দে এবং যেটি অবসান ঘটে 1555 খ্রিস্টাব্দে। মুঘল শাসনের শুরু হয় মূলত 1576 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, তিনি দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন। ইনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবউদ্দিন আইবেককে। কুতুবউদ্দিন আইবেক ভারতবর্ষে হচ্ছে তোমার কি প্রকৃত প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবেকের জামাতা এবং তার উপাধি ছিল সুলতানি আজম। সুলতানি আজম উপাধি ছিল মূলত শামসুদ্দিন ইলতুৎমিশ, তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবেকের জামাতা। দিল্লির সুলতানদের প্রথম নারী শাসক হচ্ছেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা মূলত ছিলেন ইলতুৎমিশের কন্যা। ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামলে দিল্লির শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থাপন করেন। অর্থাৎ দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক, এবং তিনি সোনা এবং রূপার মুদ্রার পরিবর্তে প্রতীকী মুদ্রা হিসেবে তোমার তাম্র মুদ্রা প্রচলন করেন। অর্থাৎ ভারতবর্ষের প্রথম তাম্র মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। কিন্তু তোমার প্রথম মুদ্রা প্রচলন করেন, ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন তিনি ছিলেন তোমার ইলতুৎমিশ ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন। দিল্লির সালতানাতের মধ্যে শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। দিল্লির সালতানাতের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধ। মুঘল সম্রাট বাবর 1526 সালে সংঘটিত এই যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন। সম্রাট বাবর 1526 সালে সংঘটিত এই যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হন। ইব্রাহিম লোদির পরাজয়ের ঘটনার মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় এবং বাবর এই যুদ্ধে ভারতের ইতিহাসে প্রথম কামান ব্যবহার করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। এই যুদ্ধে আহমদ শাহ আবদালী এবং মারাঠার মধ্যে যুদ্ধ সংঘটিত হয় এবং 18শো শতকের সবচেয়ে বড় যুদ্ধ বলা হয় এই মারাঠা যুদ্ধ। অর্থাৎ পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় 1761 সালে। এই যুদ্ধটি আহমদ শাহ আবদালী এবং মারাঠার মধ্যে সংঘটিত হয় এবং 18 শতকের সবচেয়ে বড় যুদ্ধ, মারাঠিদের পরাজয়। আর পানিপথের প্রথম যুদ্ধ হয় মুঘল সম্রাট বাবরের সাথে, ঠিক আছে, বাবরের সাথে ইব্রাহিম লোদির পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। সিন্ধু বিজয়ের প্রথম মাধ্যমে কোন ভারতীয় উপমহাদেশের প্রথম ইসলাম পথ সুগম করেন? মুহাম্মদ বিন কাসিম। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? উনি হচ্ছেন মুহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ শাহ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ শাহ ভারতবর্ষ আক্রমণ করেন মোট 17 বার। ভারতের প্রথম মুদ্রা প্রচলন করেন কে? ভারতের প্রথম মুদ্রা প্রচলন করেন ইলতুৎমিশ। কোন সম্রাট দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা? দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠিত হয় কত সালে সেটা বলা হয়েছে। 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। সুলতানি শাসনের অবসান হয় 1526 খ্রিস্টাব্দে এবং 1526 খ্রিস্টাব্দে যখন সুলতানি শাসনের অবসান হয় তখন মুঘল শাসনের শুরু হয় তোমার এই 1526 খ্রিস্টাব্দে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ত্রয়োদশ শতকের শুরুতে অর্থাৎ 1204 সালে তুর্কি সেনাপতি
ইখতিয়ার উদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি বাংলায় উত্তর এবং উত্তর পশ্চিমাংশে সেন শাসনের শুরুর দিকে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের সূচনা করেন। তবে 1204 থেকে 1338 সাল পর্যন্ত বাংলার সুলতান দিল্লির সালতানাতের অধীনস্থ ছিল। 1204 থেকে 1338 সাল পর্যন্ত বাংলার সুলতান দিল্লির সালতানাতের অধীনস্থ ছিলেন। তিনি এত ক্ষিপ্রগতিতে পথ অতিক্রম করছিলেন যে কে অতিক্রম করতেছিলেন ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি। মাত্র 17 থেকে 18 জন সৈনিক তাকে অনুসরণ করতে পেরেছিল, আর মূল বাহিনী পশ্চাতে ছিল। লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে সপরিবারে খালি পায়ে গোপনে নৌকাযোগে পূর্ববঙ্গের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন। সময়টা ছিল মধ্যাহ্নভোজের সময়, আর লক্ষণ সেন ছিলেন বৃদ্ধ। ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি ছদ্মবেশে পৌঁছান এবং অশ্ববিক্রেতা মনে করে তাকে রাজ্য প্রবেশের অনুমতি প্রদান করা হয়। বখতিয়ার খিলজির রাজধানী স্থাপন করেন লক্ষণাবতীতে। লক্ষণাবতী মুসলমান আমলে লখনউ এই পরিচিতি লাভ করে। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি। সেটা ছিল 1204 খ্রিস্টাব্দে। মুসলিম শাসনের অধিপতি বা আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি। কিন্তু বাংলা বা বাংলাদেশ যদি বলে তাহলে হবে তোমার কি ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি। এবং মুসলিম শাসনের সূত্রপাতের কথা যদি বলা হয়, বাংলায় প্রথম মুসলিম শাসনের সূত্রপাত হয় ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি দ্বারা। আর ভারতবর্ষে প্রথম ভারত উপমহাদেশে প্রথম ইসলামের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন মোহাম্মদ বিন কাসিম। সেটি হচ্ছিল 712 খ্রিস্টাব্দে। তবে আরেকটা বিষয় আছে, যেমন তরানের যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠার সূচনা করেন। ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি কত সালে বাংলা জয় করেন? উনি বাংলা জয় করেন 1204 খ্রিস্টাব্দে, এবং বাংলা জয় করার সাথে সাথে বাংলাতে এমনকি মুসলিম শাসনের সূত্রপাত হয় এই ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে। বাংলায় তুর্কি শাসনের ইতিহাস। শাসনামল 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসকের সকলে দিল্লি। তাহলে দেখা যাচ্ছে বাংলায় তুর্কি শাসনের আমল শুরু হয় মূলত 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং দিল্লির সুলতানাতের অধীনে বাংলায় শাসনকর্তা হয়ে এসেছিলেন। মুসলিম শাসনের এ যুগে বিদ্রোহ বিশৃঙ্খলায় পূর্ণ, তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন বুলগাকপুর। অর্থাৎ বুলগাকপুর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি তার সহযোদ্ধাদের মধ্যে শুরু হয়ে যায় ক্ষমতার দ্বন্দ্ব। তার যে সহযোদ্ধা ছিলেন তাদের সহযোদ্ধাদের মধ্যে কি হয়? ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এবং 3 জন খুলজি মালিকের নাম জানা যায়। এই 3 জন খুলজি মালিকের মধ্যে রয়েছে মোহাম্মদ শিরান খুলজি, আলী মর্দান খুলজি এবং হুমাসউদ্দিন ইউজ খুলজি। খুলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন সুলতান গিয়াসউদ্দিন ইউজ খুলজি। বাংলায় মুসলমান শাসকদের মধ্যে নৌবাহিনী গোড়াপত্তন করেন সুলতান গিয়াসউদ্দিন ইউজ খুলজি, এবং আব্বাসীয় আল খলিফা আল নাসিরের নিকট থেকে স্বীকৃতি লাভের পর গিয়াসউদ্দিন আজম লাভ করেছিলেন কে? গিয়াসউদ্দিন ইউজ খুলজি। গিয়াসউদ্দিন ইউজ খুলজি মূলত আব্বাসীয় খলিফা আল নাসিরের নিকট থেকে স্বীকৃতি লাভ করেছিলেন। ইউজ খুলজির মৃত্যুর কত বছর পর? সেটা তোমার কত 1287 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং অর্থাৎ 60 বছর পর্যন্ত দিল্লির সুলতান শাসনের একটি প্রদেশে পরিণত হয়। এ সময় 15 জন শাসনকর্তা বাংলা শাসন করেন, এবং তাদের মধ্যে 10 জন ছিলেন দাস। দাসদের বলা হতো মাকলুক বলা হতো। এই কারণে 60 বছরের বাংলার শাসনকে অনেকে দাস শাসন বা মাকলুক শাসন বলে অভিহিত করেছেন। অর্থাৎ 60 বছরের যে শাসনামল তাকে অনেকে তোমার দাস শাসন বা মাকলুক শাসন বলে অভিহিত করেছেন। মাকলুক শাসনের 15 জন শাসকের সকলেই ছিলেন তুর্কি। অর্থাৎ মাকলুক যে শাসন, সেই শাসনের 15 জনের মধ্যে ছিলেন 15 জনই তুর্কি। মাকলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন তুঘরিল। তৈমুরলং ভারতে আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। তৈমুরলং ভারত আক্রমণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে। বাংলায় স্বাধীন সুলতানি আমলের ইতিহাস। দিল্লির সুলতান 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত 200 বছর বাংলায় তাদের অধিকার রাখতে পারেননি। প্রথম দিকে দিল্লির সুলতানদের সেনাবাহিনী আক্রমণ চালিয়েছিলেন।
চেষ্টা করেছে বাংলার নিজেদের অধিকার আনার জন্য, অবশেষে সফল হতে না পেরে হাল ছেড়ে দিয়েছেন। তাই এ সময় বাংলার সুলতানগণ স্বাধীনভাবে এবং নিশ্চিন্তে এদেশ শাসন করতে পেরেছেন। ফখরুদ্দীন মুবারক শাহের মাধ্যমে স্বাধীনতার সূচনা হলেও ইলিয়াস শাহ বংশের সুলতানদের হাতে বাংলার প্রথম স্থিতিশীলতা লাভ করে। অর্থাৎ ফখরুদ্দীন মুবারক শাহের মাধ্যমে স্বাধীনতার সূচনা হলেও ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে বাংলার প্রথম স্থিতিশীলতা লাভ করে। ১৩৫২ খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মুবারক শাহকে পরাজিত করে দিল্লির সোনারগাঁও সোনারগাঁও দখল করতে সক্ষম হন ইলিয়াস শাহ। ১৩৫২ খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মুবারক শাহকে পরাজিত করে সোনারগাঁ দখল করতে সক্ষম হন ইলিয়াস শাহ। ফলে পুরো বাংলা তার কর্তৃত্বাধীন ছিল এবং তিনি পান্ডুয়ার রাজধানী স্থাপন করেন। ইলিয়াস শাহী বংশের প্রথম পর্যায়ে বংশ সমাপ্ত হয় রাজা গণেশের উত্থানে। অর্থাৎ ইলিয়াস শাহ বংশের প্রথম পর্যায়ে সমাপ্ত হয় রাজা গণেশ শাহের উত্থানে। পুনরায় মুসলিম বিজয়ের মাধ্যমে রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাংলায় সিংহাসনে বসেন এবং তখন তার নাম হয় যদু ইসলামের নাম হয় জালালউদ্দিন মুহাম্মদ। মূলত যদু ইসলাম বা জালালউদ্দিন মুহাম্মদ ছিলেন রাজা গণেশের পুত্র। তিনি দু পর্যায়ে অর্থাৎ ১৪১৫ থেকে ১৪১৬ এবং ১৪১৮ থেকে ১৪৩৩ সাল পর্যন্ত বাংলার শাসন লাভ করেন। তিনি ১৪১৮ সালে রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তর করেন। এরপর সুলতানি শাসনের শেষ পর্যায়ে অর্থাৎ ১৫৩৮ সাল পর্যন্ত বাংলার রাজধানী থাকে গৌড়তে। এরপর সুলতানি শাসনের শেষ পর্যায়ে বাংলার রাজধানী থাকে গৌড়তে। তাই বলা যায় সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়ে। অর্থাৎ সুলতানি আমলে বাংলার যে রাজধানী সেটা ছিল কোথায়? গৌড়ে। ফখরুদ্দীন মুবারক শাহ ১৩৩৮ থেকে ১৩৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন মূলত ১৩৩৮ খ্রিস্টাব্দ থেকে ১৩৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। সোনারগাঁয়ের শাসনকর্তা বাহারাম খানের মৃত্যু হয় ১৩৩৮ খ্রিস্টাব্দে। বাহারাম খানের মৃত্যুর পর তার বর্মরক্ষক ফকরা অর্থাৎ বাহারাম খাঁর ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা বাহারাম খান ১৩৩৮ খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর তার বর্মরক্ষক নাম ছিল ফকরা। ফকরা নামের কর্মচারী স্বাধীনতা ঘোষণা করেন এবং ফখরুদ্দীন মুবারক শাহ নাম নিয়ে সোনারগাঁ শাসন করেন। এভাবে সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানের যুগের। বাংলার প্রথম স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন মুসলিম সুলতানের প্রতিষ্ঠাতা হচ্ছেন ফখরুদ্দীন মুবারক শাহ। তার রাজধানী ছিল ঐতিহাসিক সোনারগাঁও। ফখরুদ্দীন মুবারক শাহ ছিল ঐতিহাসিক সোনারগাঁয়ে তার রাজধানী। তার শাসনামলে দিল্লি শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুগলুক। ফখরুদ্দীন সর্বপ্রথম জয় করেন চট্টগ্রাম। তিনি চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত রাজপথ তৈরি করেন। তিনি চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত তার রাজপথ তৈরি করেন। ফখরুদ্দীনের মুদ্রায় খোদিত তারিখ দেখে ধারণা করা হয় তিনি ১৩৩৮ থেকে ১৩৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁ রাজত্ব করেন। ফখরুদ্দীন এর মুদ্রায় খোদিত তারিখ থেকে ধারণা করা হয় তিনি ১৩৩৮ থেকে ১৩৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং একজন স্বাধীন সুলতান হিসেবে নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন। অর্থাৎ ফখরুদ্দীন মুবারক শাহ কিন্তু একজন স্বাধীন সুলতান হিসেবে মুদ্রা প্রচলন করেছিলেন। তবে যদি বলা হয় ভারতীয় উপমহাদেশে প্রথম কে মুদ্রা প্রচলন করেন, ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রার প্রচলন করেন ইলতুৎমিশ। আর যদি বলা হয় ভারতীয় উপমহাদেশে প্রথম কে তামার মুদ্রার প্রচলন করেন হচ্ছেন মোহাম্মদ বিন তুগলুক।